বোঝাতে কি পেরেছি তোমাকে যে তাই বিরহে নিহিত সেই সুকুবারতায় যখন আমি থাকবো না তোমারই মাঝে আমায় পাবে গীতি কবিতা মাঝে যাবার বেলায় শুধু সান্ত্বনা নয় কান্না। তোমাকে পাওয়া হলো না কোন কালে, স্বপ্নে যেদিন দেখেছি সেদিন আমি রঙের ভেতরে ডুবেছি। ওখানে ছিল না মেঘ, তুমি ছিলে শুভ্রতায় মমতায়, তাতেই ছুঁয়েছি সেকেন্ড সময়। ধন্যবাদ। দারুণ দারুণ। আমরা আজকে আসলে শুরুটা একটু ভিন্নভাবে করলাম। কেন করলাম সেই গল্পটা আমরা একটু পরে জানাবো, তবে তার আগে সবাইকে স্বাগত জানাতে চাই। আপনারা দেখছেন মিনিস্টার ফ্রিজ বর্ণমালার বইমেলা এবং চিরাচরিতভাবে আছি আমি নীল মাহবুব এবং আমার সাথে আছে জিনিয়া কবির সূচনা এবং আমাদের সাথে আছে শ্লোক, কবিতার ব্যান্ড। এবং আমরা সেই গানগুলোই শুনছিলাম, সাথে কবিতাও শুনছিলাম। আমাদের সাথে আছে শফি এবং আমাদের সাথে আছে রনি। আমরা দুজনের সাথে কথা বলবো। এই যে কবিতার ব্যান্ড, শ্লোক, মানে কেন এই কবিতার ব্যান্ডটা? আসলে আমরা তো গানের ব্যান্ড জানি, কিন্তু কবিতার ব্যান্ড আমরা বোধহয় বাংলাদেশে এই প্রথমই শুনলাম নাকি? আসলে প্রথম বলেই আমাদের শুরুটা করা কেন, যদি এক থেকে আরো 2টা ব্যান্ড বা 4টা ব্যান্ড আমরা পেতাম যারা শুধু কবিতাকে ফোকাস করে কাজ করছে বা কবিতা নিয়ে কাজ করছে, তাহলে হয়তো আমরা করতাম না, কারণ আমরা শুনতেই বেশি ভালোবাসি। কিন্তু একটা সময় গিয়ে মনে হলো যে কবিতাকে অবহেলা করা হচ্ছে। অনেকেই হয়তো কবিতাকে ব্যবহার করছে, তবে কবিতার জন্য ব্যান্ড করা বা কবিতার জন্য নিজেদেরকে উৎসর্গ করাটা কেউ করছে না, অথচ কবিতা একটা মূলধারার সাহিত্য। তো সেই জায়গা থেকে আমি এবং আমার ব্যান্ডমেট রনি ভাই, আমাদের আরেকজন ব্যান্ডমেট আছেন, তিনি আজকে অসুস্থ, আসতে পারেননি, তো সেই জায়গা থেকে মূলত আমি আর রনি ভাই প্ল্যানটা করি যে কবিতার ব্যান্ড আমাদের করতে হবে। সো বাকিটা আমার ব্যান্ডমেট ভালো জানেন। আচ্ছা, ব্যান্ডমেটের কাছে একটু জানতে চাই, যখন ব্যান্ডগুলো ভেঙে যাচ্ছে, একটা অস্থিরতা, ঠিক এই সময় কবিতা নিয়ে একটা ব্যান্ড এবং একত্রিত হওয়া। বেসিক্যালি ব্যান্ড হয় ব্যান্ড ভাঙার জন্য, মানে আমাদের সিনিয়র যারা মিউজিশিয়ান তারা এই কথা বলে, কিন্তু অনেক সিনিয়র মিউজিশিয়ানদের দেখেছি যে অনেক বয়স হয়ে গেছে। আমি যদি রেনেসা ব্যান্ডের কথা বলি, সোলসের কথা বলি, ওনারা কিন্তু এখনো কেউ ভাঙেনি, কেউ না কেউ শক্তভাবে হাল ধরে আছে। আর আমাদের যেহেতু কবিতার ব্যান্ড, আমরা সবাই কেউ ব্যবসা করি, কেউ জব করছি, তো সেই জায়গা থেকে আমাদের অবসর সময়টুকু আমরা কবিতার মধ্যেই ডুবে থাকতে চাই। কিন্তু কবিতার একটা গতানুগতিক একটা প্রচলিত আছে যে কবিতা এভাবেই করতে হবে, আমরা সেটাও বিলিভ করি। কিন্তু সেখান থেকে আমরা একটু কবিতাকে আরেকটু প্রাণ সঞ্চার করার জন্য আমরা 90s কিছু বিখ্যাত গান, সেটা আর্ক, নগর বাউল, এলআরবি বা চাইম ব্যান্ডের গান একটু আগে আমরা যেটা করছিলাম, তারপরে পিঙ্ক ফ্লয়েড, বিদেশি ব্যান্ডের কথা যদি বলি মেটালিকা, তো আমরা এই ব্যান্ডের জনপ্রিয় গান পাশাপাশি আমরা কবি নজরুল, রবীন্দ্রনাথ ঠাকুর, সবার গানকে আমরা কবিতার মধ্যে দিয়ে নিয়ে আসার চেষ্টা করছি, যেন যারা শ্রোতা তারা কবিতার ভেতরেও নতুন কিছু উপলব্ধি করে, নতুন কিছু পায়, এবং আমাদেরও একটা আত্মতৃপ্তির ব্যাপার আছে। তো সেই জায়গা থেকে আমাদের কবিতার ব্যান্ডের নাম শ্লোক, আমরা এগিয়ে যাচ্ছি, এই তো আমাদের পথ চলা শুরু। আচ্ছা, এবার আমি একটু জানতে চাইবো যে শুরুটা তো হলো, কিন্তু স্বপ্ন তো আমি একটা দেখে রেখেছি, সেই স্বপ্নটা আসলে কি? আচ্ছা, সেই স্বপ্নটা আসলে আমাদের মূল যে স্বপ্ন সেটা হচ্ছে কবিতাকে সমকালীন মানুষের কাছে সমকালীনভাবে উপস্থাপন করা। সত্যি কথা বলতে আমরা এক সময় হয়তো আজকে থেকে 1000 বছর আগের বাদ্যযন্ত্র আর এখনকার বাদ্যযন্ত্র যথেষ্ট ডিফারেন্স কিন্তু আমরা দেখি। হ্যাঁ, তো এই যে এখনকার আজকের যে সময়, সেই সময়ের সাথে কি আমরা কবিতাকে তুলে আনতে পেরেছি? যে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিগত 10 বছরে কবিতার কোনো অ্যালবাম নেই, কবিতা নিয়ে কোনো বড় ইভেন্ট নেই। সো এই যে পিছিয়ে পড়া, আমার মনে হয় সমকালীন হস্তক্ষেপ না থাকার কারণে এটা হয়েছে। তো আমরা সমকালীন এনভায়রনমেন্টের সাথে কবিতাকে নিয়ে আসতে চাচ্ছি। কবিতা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছাবে, যার যেটা প্রয়োজন সে সেটা নেবে, সেই স্বপ্ন আমাদের আছে। কবিতা প্রত্যেকটি মানুষের, পৃথিবীর। কিন্তু সূচনা, একটা জিনিস কি মনে হচ্ছে, এই শ্লোকটা আমরা আসলে শুনবো কোথায়? কবিতার ব্যান্ড তো হলো, আগে তো আমরা দেখতাম যে ক্যাসেট বেরোতো, সেই যুগ তো আসলে অডিও, হ্যাঁ সেই যুগ তো আসলে এখন নেই। তো এই যে কবিতার ব্যান্ড শ্লোক, পাঠকরা আসলে শুনবে কোথায়?
আমরা খুবই ঘন ঘন শো করতে পছন্দ করি। রিসেন্ট আমরা টিএসসি, বিশ্ব সাহিত্য কেন্দ্র বা ছবির হাট, বিভিন্ন জায়গাতে আমরা ছোটখাটো শো করে বেড়াচ্ছি। এরপরে আমাদের ইচ্ছা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কাভার করা। পাশাপাশি আমরা অ্যালবামের কাজ শুরু করেছি। সামনের ঈদে, মানে যে ঈদ আসছে, ঈদ উপলক্ষে আমরা আমাদের অ্যালবামের কাজ শুরু করেছি এবং আমাদের একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে আমাদের লেখা লিরিকের উপরে আমরা 90s বা 80s এর গানকে ফিউশন করে আমরা অ্যালবাম করার কাজ শুরু করেছি। এবং আমরা শুধু অ্যালবাম না, আমরা যখন কোথাও পারফর্ম করছি সেটা কিন্তু আমাদের নিজস্ব লিরিকের ক্ষেত্রে আমি লিখছি, শফি লিখছে, আমাদের আর এক বন্ধু আছে স্যাম, ও আমাদেরকে সহযোগিতা করে। তো আমাদের ইচ্ছে যে আমাদের মৌলিক লিরিকের উপরে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত যে জনপ্রিয় ব্যান্ডগুলো আছে তাদের গানের সাথে ফিউশন করে আমরা শ্রোতাদের মন জয় করতে চাই। আচ্ছা, এই যে ফিউশন, এত কিছু শুনছি, একদম অনেক কিছুই নতুন। শ্লোক নিয়ে আলোচনা কতটুকু, সমালোচনা কতটুকু? শুরুতেই আমরা সমালোচনার মুখেই পড়েছিলাম, নাম এটা বলা যাবে না। অনেক সিনিয়র আমাদেরকে বলেছে যে গিটারে কিভাবে কবিতা হয়, কারণ গিটারে আমাদের কিছু রিফের কাজ আছে, পাওয়ার কর্ডের কাজ আছে, রিদম আছে, লিড আছে। তো গিটারে কবিতা করাটা কিন্তু সো টাফ, প্লাগিং এর কিছু ব্যাপার আছে। গিটারে কবিতা করতে গেলে সেই গিটারিস্টকে অনেক কিছু জানতে হবে বা মিউজিক নিয়ে অনেক কিছু জানতে হবে। তো শুরুতেই আমরা যখন ফেসবুকে লাইভ বা পারফর্ম করা শুরু করি, তখন অনেক সিনিয়র আমাদেরকে ইনবক্সে বলেছে যে এটা করো না, কবিতা সবসময় বাসি থাকবে, মানে গতানুগতিক যেটা থাকে আমরা সেগুলোকে সম্মান করছি, কিন্তু এগুলো হচ্ছে কবিতার একটা অংশ। বাট গিটারে যদি আমরা করতে পারি এবং সেটা হ্যাঁ গিটারে সেটা নতুন ভাবে যদি আমরা কবিতাকে নতুন ভাবে উপস্থাপন করতে পারি, আমরা কিন্তু কবিতাকে বিকৃতি করছি না। আপনি শুরুতে আপনারা শুনছিলেন, আমাদের ছোট্ট একটা পারফর্ম শুনছিলেন, এখানে কিন্তু বিকৃতি করার মতো কিছু নাই। বরঞ্চ আমরা খুবই চেষ্টা করছি গিটারের নোট, স্কেল সবকিছু মাথায় রেখে সুন্দরভাবে কবিতাকে কবিতার মতো আরো প্রাণ দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করা যায় কিনা, এটা আমরা চেষ্টা করছি। দারুণ। এবং আরো একটি বিষয় আছে যে তাদের সাথে তো কবিতার ব্যান্ড, শ্লোক এবং তাদের স্বপ্ন সবকিছু আমরা জানলাম, কিন্তু পাশাপাশি এই দুইজন কিন্তু লেখকও, এবং এবার বইমেলায় কিন্তু তাদের বইও এসেছে। তুমি যদি প্রথমে রনির কাছে জানতে চাও। লেখালেখি আমি শৈশব থেকে লিখি, পত্রিকা দিয়ে লেখা শুরু, বাংলাদেশের বিভিন্ন জাতীয় পত্রিকাতে লিখতাম। লিখতে লিখতে একটা সময় মনে হলো যে না, আমার গল্প বা কবিতার ভেতরে ঢোকা উচিত। তো 2012 সালে প্রথম আমার একটা কাব্যগ্রন্থ বের হয়। তারপর থেকে আমি ধীরে ধীরে গল্পে ঢুকি। এখন আমি থ্রিলার লিখি, ক্রাইম লিখি। এবারে আমার 13তম উপন্যাস রিমান্ড, এটা 10 নম্বর প্যাভিলিয়ন স্টুডেন্ট ভয়েস থেকে বের হয়েছে। আর লেখালেখি যতদিন বেঁচে থাকবো, লেখা কবিতা সবকিছু মিলিয়ে থাকতে চাই। শফির কাছে জানতে চাই যে এবার বইমেলায় নতুন কি বই এসেছে এবং বিষয়বস্তু কি? আচ্ছা, প্রথমেই বলে নেই, রনি ভাইয়ের আমার কিছু ব্যাপার সিমিলার আছে। যেমন আমিও ছোটবেলা থেকেই লিখতাম এবং পত্রিকা দিয়েই, আমার বাবা আসলে মিডিয়া ব্যাকগ্রাউন্ডের মানুষ ছিলেন, আমি দেখতাম উনি জার্নালিস্টদেরকে ট্রেন করতেন। সো ওই জায়গা থেকে আসলে তখন থেকেই পত্রিকায় লেখার সুযোগ পাই, তখন আমি ক্লাস 3-এ। তো সেই জায়গা থেকেই লিখতে লিখতে আসলে বইটা, এখন এইবার যে বইটা এসেছে অতলান্তিক, বইটা অনেক আগে আসলে লেখা শুরু করেছিলাম, কিন্তু মাঝখানে নানা কারণে বইটা আর পাবলিশ করিনি। কিন্তু এইবার রনি ভাই বললো যে না, এবার আমারটা আসছে এবং আমি চাই যে আপনি আপনারটা দ্রুত শেষ করেন, একসাথে দুজনের বই আসবে। তো বই শেষ করলাম, রনি ভাই অনেক তাড়া দিয়েছে। যাই হোক, এটা একটা সায়েন্স ফিকশন, মানে মডার্ন ফিকশন, অতলান্তিক সভ্যতাগুলির গল্প আছে এখানে। সভ্যতাগুলির সাথে আমাদের এখন যে সভ্যতা, কিছু সিমিলারিটি, সেই সব নিয়ে বাকিটা আসলে পাঠকদের উপর ছাড়তে চাচ্ছি। ধন্যবাদ দুজনকে, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবং যেহেতু এখানে আমাদের আসলে সেই ধরনের প্রিপারেশন ছিল না, তারপরও শ্লোক থেকে আমরা একটা কিছু তো শুনেছি, কিছু তো একটা শোনা গেল। পুরো ব্যান্ড দলও কিন্তু আসেনি, তারপরেও আমরা তো অংশ বিশেষকে পেয়েছি। ধন্যবাদ দুজনকে, ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এবার একটু বইমেলার গল্পটা বলতে চাই, এবং বইমেলায় যদি আমাদের পক্ষে সম্ভব হয় আমরা কিছু পাঠকের সাথে কথা বলতে চাই। সূচনা, যারা আসলে বইমেলায় আসছে এবং বই দেখছে এবং বই কিনেও নিয়ে যাচ্ছে, এবং বইমেলার গল্পটা না প্রতিদিনই আসলে ভীষণ রকম ভরপুর। কারণ আমরা এমন একটা দিন নেই বইমেলার শুরু থেকে এখন পর্যন্ত যে বইমেলাটাকে ফাঁকা পেয়েছে। এটা কিন্তু সত্যি নীলা, আমরা প্রতিদিনই দেখছি এবারে বইমেলা একদম ভরে আছে, তুমি যেটি বলছিলে একদমই ভরপুর। এবং আমরা কিন্তু পাঠকদের সাথে লেখকদের যে একটা
হয়তো নীল আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যম নানা জায়গায় হয়, কিন্তু একমাত্র আমার কাছে মনে হয় বইমেলা এমন একটি জায়গা যেখানে লেখক প্রকাশক সবার সাথে সবার দেখা হয়। আমি একটু যদি দেখি অনেকেই এখন আসলে বই দেখছে এবং বই কিনেও নিয়ে যাচ্ছে। একটু কথা বলতে চাই। ভালো আছেন? আজকে বইমেলায় প্রথম এসেছেন? হ্যাঁ, আজকেই ফার্স্ট আসছি। কি বই পছন্দ? আমার ভৌতিক, তারপরে অ্যাডভেঞ্চারাস, এগুলা থ্রিলার গুলো ভালো লাগে। থ্রিলার এবং অ্যাডভেঞ্চারাস বই ভালো লাগে। আচ্ছা, এখন পর্যন্ত কি তালিকা মিলানো হয়েছে নাকি কেনা শুরু? আসলে মাত্রই আসলাম তো, এখনো ওইভাবে কিনি নাই, যে দেখতেছি আর মানে টুকটাক দেখতেছি আর কি কিনবো। নীল, এখনো আসলে অনেকে তালিকা মিলাচ্ছে এবং কিনছে। এবং আমি একটু যদি পাশের প্যাভিলিয়নে যাই, নীল হয়তো অন্য পাঠকদের সাথে দেখছে, আমি একটু কথা বলতে চাই। এখানে সবাই এত বেশি বইমেলায় আসা হয়? জি আসি। এবার কি প্রথম এলেন? না, প্রথমে আসলাম বাচ্চাদের নিয়ে, আবার আসবো 21শে ফেব্রুয়ারির দিন মেবি। বাচ্চাদের বই এখন মানে বাচ্চাদের কি ধরনের বইয়ের সাথে পরিচিত করাতে চান? মানে তারা কি মুঠোফোনে বেশি বন্দী নাকি বই পড়া হয়? আমার বাচ্চা বই পড়ে দুটা, বড়টা একটু বেশি পড়ে, ছোটটা কম পড়ে। যে অন্তিক, মাহমুদ, সায়েন্স ফিকশনের এই ধরনের বই বাচ্চারা বেশি পছন্দ করে। একটু বাচ্চাদের কাছে যেতে চাই। আচ্ছা, একটু কথা বলতে চাই। এই যে আমরা দেখি নির্দিষ্ট একটা লেখকের প্রতি ভালোবাসা বা বই, বাংলা সাহিত্যের কি কি বই এখন পর্যন্ত পড়া হয়েছে বা কোন ধরনের বইয়ের প্রতি আগ্রহ? বাংলা সাহিত্যের বই আসলে আমি কম পড়ি, কিন্তু ফিকশনাল, তারপর রহস্যময়, ভূতের এসব বেশি পড়া হয়। অন্তিক মাহমুদের বইও। আমার বিশেষ করে থ্রিলার টাইপের বইগুলো একটু পছন্দের, যেমন করে মনে করেন হচ্ছে আর কি একটু রহস্যময়, মানে ডিটেকটিভিটি আছে, তারপর হচ্ছে আপনার ওই কমিক টাইপের বইগুলো আর কি আমার একটু বেশি পছন্দ হচ্ছে। ঠিক আছে, আপনারা আপনাদের পছন্দের বই নিয়ে যাবেন। আমাদের প্রায় সময় শেষ, আমরা এই জন্য যাচ্ছি। নীল, আমার সাথে আসলে কথা হচ্ছিল কিছু পাঠকের, এবং আমি দেখলাম আমি যে কজন পাঠকের সাথে কথা বললাম তারা সবাই থ্রিলার পছন্দ করে, রহস্য পছন্দ করে। নীল, আমাদের জীবন থেকে কি রহস্য কমেছে না বেড়েছে, যে কারণে আসলে রহস্যের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে? আমি সেটা আসলে প্রত্যেকটা পাঠকের মনের অলিতে গলিতে হাঁটতে হবে। তবে আমার যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে তারা বোধহয় মানে এই যে ভূত বলি, আমরা তো আসলে আগে ভূতকে ভয় পেতাম, এখনকার পাঠক যারা তারা মনে হয় ভূতকে আসলে ভয় পায় না, কারণ লেখকরা ভূতদের বন্ধু বানিয়ে দেয় এবং তারা রহস্যকে জয় করতে চায়। তো এটাই হচ্ছে বইমেলার গল্প, এমনই বইমেলার গল্প। এক এক পাঠকের পছন্দের রকম ফের হবে, আসলে ভিন্ন হবে, এবং সেই ভিন্ন রকম ফেরে এই বইমেলাটা ভীষণ রকম রঙিন হয়ে উঠুক, এটাই আমরা চাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আগামীকাল মিনিস্টার ফ্রিজ বর্ণমালার বইমেলায়।